হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ধামাকেদার ভিডিও, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার বেস, অর্থাৎ হচ্ছে তোমার পার্মানেন্ট জব। ঠিক আছে, তো কোথা থেকে বেরিয়েছে জবটা সেটা দেখে নাও একবার। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন শ্রীহরিকোটা, অর্থাৎ হচ্ছে ইসরো থেকে বেরিয়েছে। ইসরোতে জব করার অনেকেরই ইচ্ছা বা অনেকেরই স্বপ্ন থাকতে পারে। তো সেই স্বপ্নটা যদি ফুলফিল করতে চাও তাহলে এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, আর অবশ্যই অ্যাপ্লাইও করতে হবে তার জন্য, আর তার জন্য খাটতেও হবে, পড়াশোনাও করতে হবে। ঠিক আছে, তো আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তোমরা প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও, তার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা সেটা অল সিলেক্ট করে রেখো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান মানে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো এবারে ভিডিওটাতে কী আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো হচ্ছে যে এইটা ইসরো থেকে যেমন বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে বললাম। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানে দেওয়া আছে, আর এটা বেরিয়েছে হচ্ছে আগস্টের 4 তারিখে, 4/8/2023। ঠিক আছে, আর এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে সেটা তোমার এখানে দেওয়া আছে। তো কী কী ভ্যাকেন্সির জন্য এখানে মানে নিয়োগ হচ্ছে সেটা আগে দেখে নিই। তো দেখো এখানে আছে তোমার ক্যাটারিং সুপারভাইজার, তারপর হচ্ছে নার্স বি, তারপরে ফার্মাসিস্ট এ, রেডিওগ্রাফার এ, তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এ, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে তোমার এ, ডেন্টাল হাইজিন, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাজবংশা, এটা মানে কি জানি না, বুঝতে পারছি না, পরে তোমাদেরকে বাকিটা পড়ে তারপরে বলছি। কুক, আর হচ্ছে যে লাইট ভেহিক্যাল ড্রাইভার এ, আরও আছে মনে হচ্ছে নিচে, হ্যাঁ হেভি ভেহিক্যাল ড্রাইভার এ, আর একটা হচ্ছে ফায়ারম্যান এ। তো এতগুলো ভ্যাকেন্সি, এতগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, তো এবারে দেখবো এক এক করে যে কী কী ক্রাইটেরিয়া আছে। তো হচ্ছে যে ক্যাটারিং সুপারভাইজার, যেটা হচ্ছে এসসির জন্য একটাই এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানকার জন্য তোমার যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা হচ্ছে ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি অর হসপিটালিটি অথবা and hotel administration or catering সায়েন্স অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট উইথ 1 year এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তার সাথে হচ্ছে তোমার ডিপ্লোমা ইন ক্যাটাগরি প্লাস 3 years এক্সপিরিয়েন্স, আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট প্লাস 2 years এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়ার মধ্যে আছে যারা তোমার এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ক্যাটারিং সুপারভাইজারের জন্য তারা কিন্তু এটা করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের জব, খুবই ভালো একটা জব, স্যালারি অফার করবে, তার সাথে আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নার্সিং বি। ঠিক আছে, নার্স বি এর জন্য এখানে 7টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে হচ্ছে তোমার আনরিজার্ভের জন্য রয়েছে 4টে, এসসি হচ্ছে একটা, ওবিসি ওবিসির জন্য একটা, আর হচ্ছে ইকোনমিক্যালি উইক সোসাইটির জন্য একটা। তো এখানে তোমার টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে সেটা একবার দেখে নাও। এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন নার্সিং কোর্স অফ নট লেস দ্যান 3 years ডিউরেশন রিকগনাইজড বাই স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট। নার্সিং কোয়ালিফিকেশন শুড বি রেজিস্টার্ড উইথ রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। অর্থাৎ এই কথাটার মানে বলতে চাইছে যে ফার্স্ট ক্লাস থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিংয়ে, যেটা 3 বছরের কম হলে হবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে যে তোমার যে স্টেট অথবা সেন্ট্রালের যে রিকগনাইজেশন, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের রিকগনাইজেশন থাকতে হবে, আর হচ্ছে যেই স্টেট থেকে করেছো সেই স্টেটের নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হবে। তো এই সব ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয়ে থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। দেন হচ্ছে এখানে ফার্মাসিস্ট এ। ফার্মাসিস্ট এর জন্য এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে, একটা হচ্ছে আনরিজার্ভের জন্য আর একটা হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এবারে দেখো কি এখানে ক্রাইটেরিয়া আছে, এখানে জুম করে দেখাচ্ছি। ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স অফ নট লেস দ্যান 2 years ডিউরেশন ফ্রম কলেজ অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভড বাই নার্সিং কাউন্সিল অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ ফার্স্ট ক্লাস পেতে হবে, এটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, অর্থাৎ 60%-এর মার্কস তোমার থাকতেই হবে। ডিপ্লোমা ফার্মাসিতে করতে পারো, যেটা 2 বছরের কম হলে কিন্তু হবে না, আর রিকগনাইজড হতে হবে স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর অ্যাপ্রুভড হতে হবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারা। তো এই হচ্ছে তোমার ফার্মাসিস্টের জন্য ক্রাইটেরিয়া। তারপরে দেখো রেডিওগ্রাফার এ, এখানেও আছে আনরিজার্ভ, টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভের জন্য 2টো, ওবিসির জন্য একটা, এসসির জন্য একটা রয়েছে। ঠিক আছে,
তারপরে এখানে যে ক্রাইটেরিয়া আছে দেখো, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি কোর্স নট লেস দ্যান 2 ইয়ার্স ডিউরেশন ফ্রম কলেজ অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা ফার্স্ট ক্লাস পেতেই হবে তোমাকে, অর্থাৎ 60% মার্কস তোমাকে থাকতেই হবে তোমার যে ট্রেড আছে সেই ট্রেডে। নার্সিং হলে নার্সিং, ফার্মাসি হলে ফার্মাসি, রেডিওলজি হলে রেডিওলজি, ঠিক আছে। তো আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমার স্টেট অথবা যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিকগনাইজেশন কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ল্যাবরেটরি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এ, ঠিক আছে। এখানে একটাই ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে এসটিদের জন্য, ঠিক আছে। তো এবার হচ্ছে ফার্স্ট ক্লাস হতে হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স অফ নট লেস দ্যান 2 ইয়ার্স ডিউরেশন, কলেজ অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। সেম জিনিস, তোমাকে হচ্ছে ফার্স্ট ক্লাস থাকতে হবে, আর হচ্ছে তুমি যেখান থেকে পাস আউট করেছো সেই ইনস্টিটিউটটা সেন্ট্রাল অথবা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্টের দ্বারা রিকগনাইজড হতে হবে, ঠিক আছে। আর তোমার 60% মার্কস থাকতে হবে ফাইনাল ইয়ারে। তো এটা হচ্ছে তোমার ল্যাবরেটরি টেকনিশিয়ান এ এর জন্য। এরপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান এ ডেন্টাল হাইজিনের জন্য, ঠিক আছে। এখানেও তোমার একটা ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে ওবিসির জন্য, আর এখানে যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন কোর্স অফ নট লেস দ্যান 2 ইয়ার্স ডিউরেশন ফ্রম কলেজ অথবা ইনস্টিটিউট, যেটা অ্যাপ্রুভড হচ্ছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো আচ্ছা, আর একটা জিনিস মিস আউট করে গেছি আমি, যেটা হচ্ছে তোমার স্যালারিটা বলা হয়নি। তো প্রথমে থেকে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ক্যাটারিং সুপারভাইজারের জন্য যে স্যালারি আছে সেটা হচ্ছে লেভেল 6 এর আন্ডারে পড়ছে, যেটা হচ্ছে তোমার 35,400 থেকে 1,12,400 হচ্ছে স্যালারি যে স্কেল সেটা, ঠিক আছে। এবারে হচ্ছে যেটা নার্সিংদের জন্য সেটা হচ্ছে পে স্কেল 7 এর আন্ডারে পড়ছে, যেখানে হচ্ছে স্যালারি তোমার 44,900 থেকে 1,42,400 হচ্ছে স্কেল রেঞ্জ, অর্থাৎ এই স্যালারিটা তোমার 70,000-এর কাছাকাছি কিন্তু চলে যাবে, ঠিক আছে, অ্যাপ্রক্স। ওকে, 60 থেকে 70 তো যাবেই এটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার যেটা হচ্ছে ফার্মাসিস্ট এর জন্য দেখো এখানে পে স্কেল আছে 29,200 থেকে 92,300 মতো। আর তারপরে হচ্ছে যে আমাদের রেডিওগ্রাফার, তো সেটার জন্য হচ্ছে 25,500 থেকে 81,100, এটা হচ্ছে তোমার স্কেল, ঠিক আছে, পে স্কেল যে রেঞ্জ আছে সেটা, ঠিক আছে। এরপরে সম্ভবত একটা জায়গায় ক্যালকুলেটেড করা আছে কত কি স্যালারি হবে, তো সেটা দেখলে কনফার্ম হওয়া যাবে, ঠিক আছে। আমি এটা অ্যাপ্রক্স বললাম একটা। তো তারপরে হচ্ছে ওইগুলোর সাথে আর অ্যালাউন্সগুলো অ্যাড হবে, তো অনেকটাই স্যালারি মোটামুটি পেয়ে যাচ্ছ, মোটামুটি তোমার 50-এর আপ হয়ে যাবে নার্সিংদের যে স্যালারিটা আছে সেটা। এরপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানে যেটা আছে এগুলো হচ্ছে দেখো যে পে লেভেলটা সেটা আস্তে আস্তে কম হচ্ছে, কারণ হচ্ছে এখানে যেহেতু তোমাকে ডিপ্লোমা চেয়েছে সেই জন্য পে স্কেলগুলো দেখো কমতে কমতে আসছে। তো পে স্কেল এখানে কম আছে, যেটা হচ্ছে লেভেল 4 এর আন্ডারে, এখানে 25,500 থেকে 81,500 হচ্ছে তোমার স্কেল রেঞ্জটা, ঠিক আছে। এবারে হচ্ছে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এ যেটা হচ্ছে ডেন্টাল হাইজিনের আন্ডারে আছে, সেটার জন্য তোমার পে স্কেল এটাও 4 এর আন্ডারে পড়ছে, 25,500 থেকে 81,100। ওকে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাজভাষা, যেটা হচ্ছে যে একটাই ভ্যাকেন্সি এখানে রয়েছে, আর এখানে যে তোমার ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ এ মিনিমাম 60% মার্কস, এটা থাকতে হবে 10 পয়েন্ট স্কেল অ্যাজ ডিক্লেয়ার্ড বাই এনি রিকগনাইজড ইনস্টিটিউট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার যে ক্রাইটেরিয়া এই পোস্টের জন্য, আর এখানেও যে স্কেলটা আছে সেটা হচ্ছে 25,500 থেকে 81,100, ঠিক আছে। তারপর হচ্ছে কুক জন্য হচ্ছে 4টে ভ্যাকেন্সি এখানে রয়েছে, 4টের জন্য হচ্ছে আনরিজার্ভ 2টো, এসসি হচ্ছে একটা, আর ইকোনমিক্যালি উইক যে মানে সোসাইটি সম্ভবত আছে, মানে হচ্ছে ইকোনমিক্যালি উইক যে ক্যান্ডিডেটরা আছে, তো এটার একটা ক্রাইটেরিয়া আছে, এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় যে মান্থলি ইনকাম অথবা অ্যানুয়াল ইনকাম এতর নিচে, তো সেটা যদি করতে পারো তাহলে হচ্ছে এই যে ইডাব্লিউএস এর আন্ডারে এখানে রিজার্ভেশনে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে যে তোমার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে পাস হতে হবে এসএসএলসি অথবা ম্যাট্রিক অথবা 10 স্ট্যান্ডার্ডের হতে হবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ কুক ইন ওয়েল এস্টাবলিশড হোটেল অথবা ক্যান্টিন। তো এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এখানের জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এমন কিছু হাই চাইছে না, শুধুমাত্র মানে ম্যাট্রিক মানে হচ্ছে 10 পাস হলে, মাধ্যমিক পাস হলেই হবে, কিন্তু এখানে 5 বছরে তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কুকদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো ওয়েল এস্টাবলিশড হোটেল অথবা ক্যান্টিনে, ঠিক আছে। তো তাদের জন্য হচ্ছে পে লেভেল হচ্ছে 2 এর আন্ডারে পড়ছে, পে স্কেল 19,900 থেকে 63,200 হচ্ছে তোমার রেঞ্জটা পড়ছে। এরপর হচ্ছে লাইট ভেহিক্যাল ড্রাইভার যারা আছে তাদের জন্য হচ্ছে পে স্তর হচ্ছে 2, অর্থাৎ লেভেল 2, সেম যেটা আগে বললাম সেরকমই স্যালারির ইয়েটা হবে, যে স্ট্রাকচারটা সেটা, আর পাস হতে হবে এখানে ম্যাট্রিক পাস করতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ এ লাইট ভেহিক্যাল ড্রাইভার হিসাবে, আর মাস্ট প্রসেস হচ্ছে যে ভ্যালিড এলভিডি লাইসেন্স, ঠিক আছে। তো এই লাইসেন্সটা এলভিডি লাইসেন্স
যারা লাইট ভেহিকেলের জন্য লাইসেন্স করে তাদেরকে মানে LVD মানে হচ্ছে লাইট ভেহিকেল ড্রাইভার, ঠিক আছে, এটা লাইসেন্স থাকতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর হেভি ভেহিকেলের জন্য হচ্ছে এখানে 14টা রয়েছে তোমার, টোটাল 14টা এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আনরিজার্ভ 7টা, OBC 3টে, SC 2টো, আর হচ্ছে STর জন্য একটা, EWS এর জন্য হচ্ছে একটা। তো অনেকগুলো ভ্যাকেন্সি এখানে রয়েছে। আর এখানেও তোমাদের যে ক্রাইটেরিয়াটা আছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া, সেখানে হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতেই হবে, যেটা হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে, অ্যান্ড দ্য ব্যালেন্স ফ্রি ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ লাইট মোটর ভেহিকেল। তো এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এটা একটু তোমরা দেখে নিও, যারা এই ট্রেডের আছো তো তারা ভালো বুঝবে জিনিসগুলো, তো একটুখানি দেখে নিও, আমি শুধু জাস্ট একটু বলে দিচ্ছি। তো এই সব যদি ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ভ্যাকেন্সিটাও অনেকগুলো রয়েছে, 14টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। তারপর হচ্ছে ফায়ারম্যান এর জন্য 8টা ভ্যাকেন্সি আছে, আনরিজার্ভদের জন্য 4টে, OBCর জন্য 2টো রয়েছে, STর জন্য একটা, ইকোনমিক্যালি উইকের জন্য একটা, ঠিক আছে। তো এবারে হচ্ছে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা দেখে নেবো। এটা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, তার সাথে হচ্ছে শুড স্যাটিসফাই দ্য প্রেসক্রাইব ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ড অ্যান্ড এন্ডিউরেশন টেস্ট স্ট্যান্ডার্ড। তো এইখানে তোমাকে যে ফিজিক্যাল যে টেস্ট নেবে তো সেই স্ট্যান্ডার্ড বা সেই ক্রাইটেরিয়াটা তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে, ওটা ফুলফিল করতে হবে, এটার মানে হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের মানে টোটাল যে ইসরোর যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে বলে দিলাম। এরপর হচ্ছে কি মানে তোমার কীভাবে ফর্ম ফিল আপ করবে, কি তার ক্রাইটেরিয়া আছে, তো কত ফর্ম মানে ফিজ আছে, অ্যাপ্লিকেশন ফিজ আছে, সেগুলো দেখো বলছি। আর এখানে দেখো ওরা একটা এস্টিমেশন দিয়ে দিয়েছে স্যালারি যেটা, তো সেই স্যালারিটা কতটা হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে যে ক্যাটারিং সুপারভাইজার আছে তো তার জন্য হচ্ছে 50,267, যে নার্সিং স্টাফ আছে তার জন্য হচ্ছে 63,758 টাকা পার মান্থ, ফার্মাসিস্টের জন্য হচ্ছে 41,464, যেটা হচ্ছে আর ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা আছে তো রেডিওগ্রাফার আর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, আর একটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা ডেন্টাল হাইজিন, তাদের জন্য 36,210 টাকা পার মান্থ। আর অ্যাসিস্ট্যান্ট যেটা আছে বা যেটা হচ্ছে কি ভাষা রাজভাষা যেটা সহায়ক আছে যেটা, সেটা হচ্ছে 36,210। আর কুকদের জন্য হচ্ছে 28,258 টাকা, ফায়ারম্যানের জন্য হচ্ছে 28,258 টাকা, ঠিক আছে। এজ লিমিটটা যেটা আছে সেটা একবার দেখে নাও। এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর। 35 বছর এটা কাদের জন্য না, হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিন, রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট, নার্সিং আর হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার। তো এদের জন্য হচ্ছে এজ লিমিটটা অনেকটা দিয়েছে 35 বছর পর্যন্ত। আর বাকি যেগুলো আছে সেইগুলোর জন্য তোমার 18 থেকে 28 কোনোটা দিয়েছে। আর যেগুলো হচ্ছে তোমার লো মানে যেগুলো হচ্ছে লো ভেহিকেলের যে ড্রাইভারগুলো আছে তাদের জন্য 18 থেকে 35। আর ফায়ারম্যান এর জন্য হচ্ছে 18 থেকে 25 বছর এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে এরা। তো তারপরে হচ্ছে তোমার যে ফর্ম ফিল আপ আছে সেগুলো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম, ঠিক আছে। প্রথমে যে 30 আর 31 নাম্বার পোস্ট, অর্থাৎ 30 আর 31 মানে হচ্ছে যে নার্সিং ক্যাটাগরি আর হচ্ছে যে তোমার ক্যাটারিং সুপারভাইজার যারা তাদের জন্য। তো তাদের জন্য হচ্ছে কত ফিস দেখো, 750 টাকা করে ফিস লাগবে, যেটা হচ্ছে তোমার 750 টাকা ফিসটা এরা বলছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস ফি, ঠিক আছে। এই ফিসটা তোমাদেরকে রিটার্ন করে দেবে যখন যদি তোমরা রিটেন টেস্টটা অ্যাপিয়ার করো, ঠিক আছে। তো এই ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এই টাকাটা যেটা তোমরা দিচ্ছ এখন 250 টাকা তোমাকে দিতে হবে, যেটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। যেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফি 250 টাকা, তো সেটা তোমাকে দিতেই হচ্ছে, এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা রিফান্ড হবে না। কিন্তু প্রসেসিং ফি যেটা নিচ্ছে 750 টাকা, সেই টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে যখন তোমরা রিটেন টেস্টটা অ্যাপিয়ার করবে তখন, ঠিক আছে। এবারে এখানেও একটা ক্লজ আছে দেখো, 750 টাকাটা পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে যারা হচ্ছে তোমার এক্স সার্ভিসম্যান, SC ST আর হচ্ছে ওমেন আছে, তারা পুরো টাকাটা রিফান্ড পেয়ে যাবে। 750 টাকার প্রসেসিং যে ফিসটা সেটা পুরোটা রিফান্ড পেয়ে যাবে। কিন্তু বাকি যেগুলো জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 500 টাকা পাবে, বাকি টাকাটা কিন্তু প্রসেসিং ফিটা সবটা পাবে না। মানে 750 টাকার মধ্যে 500 টাকাটা রিটার্ন পাবে, বাকিটা পাবে না যদি তোমরা রিটেন এক্সামটা অ্যাপিয়ার করো তবেই, ঠিক আছে। এখানে একটা ক্লজ লাগানো আছে। তো তারপরে দেখো বাকি আরও পোস্টের জন্য একটু কম কম করে দেওয়া আছে, এখানে 100 টাকা ফিস বলছে, তো তারপরে আরও 500 টাকা তোমার প্রসেসিং ফি লাগবে। তো সেম যখন পরীক্ষায় বসবে তো তখন তোমাকে বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এরকমভাবে দেওয়া আছে। আর এই যে টোটাল যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে।
আর ক্যান্ডিডেটদেরকে কি বলছে না, ক্যান্ডিডেট স্যাল এন্টার ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কারেন্টলি রিসিভ দ্য রিফান্ড প্রসেস। তো এই রিফান্ড প্রসেসটা তোমাকে ব্যাংকের মাধ্যমেই করবে বোধহয়, যখন রিটেন টেস্ট দেবে তখন। তো ব্যাঙ্ক ডিটেলস সম্ভবত এখানে চাইবে যখন তোমরা অনলাইনে ফিল আপ করবে তখন। আর বাকি দেখো কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা একবার দেখে নাও। এটা হচ্ছে যে তোমার একটা রিসেন্ট ফটো লাগবে, আর যেটা সাইজটাও তোমাকে এখানে মেনশন করা আছে, এই সাইজের মধ্যে তোমাকে ফটোটা আপলোড করতে হবে। যেটা সিগনেচার আছে সেটাও তোমাকে আপলোড করতে হবে 200x50 পিক্সেল। তো এইটার মধ্যে তোমাকে যে মানে ছবিটা আছে সেটাও তোমাকে আপলোড করতে হবে। তো এটা হচ্ছে সাইবার ক্যাফেতে গিয়ে করবে, তাহলে হচ্ছে যে ওই দাদারা হচ্ছে খুব এক্সপার্ট, তো সহজে মানে ওরা যে মেজারমেন্টটা আছে সেটার মধ্যে তোমার ছবি বা এই বাকি জিনিসগুলোকে আপলোড করে দিতে পারবে। আর যারা খুব এক্সপার্ট আছো ফোনের মধ্যে যদি ভাবো যে করতে পারবো তাহলে করে নিও, আর না হলে রিস্ক নিও না, আমি বলবো সাইবার ক্যাফেতে গিয়ে করে নাও, তাতে জিনিসটা সহজ হবে। আবার যা মেজারমেন্ট আছে সেইটার মধ্যে সব জিনিসগুলো কুলিয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে SC ST ডিসেবিলিটি এক্স সার্ভিসম্যানদের সার্টিফিকেট আছে, সার্টিফিকেট লাগবে, তো সেইগুলো তোমাকে আপলোড করতে হবে। বাকি দেখবে আরও বাকি সব কিছু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, যেমন হচ্ছে যে তোমার যদি তুমি প্রিভিয়াস কোনো ইয়েতে জব করে থাকো কন্ট্রাকচুয়াল গভর্নমেন্টের আন্ডারে, তাহলে তোমাকে সেখানে NOC লাগবে। SC ST OBCর জন্য যদি তুমি ছাড় চাও কোটার জন্য, তাহলে সেই সার্টিফিকেটটা তোমাকে সাবমিট করতে হবে। তো এরকম করে অনেক কিছু ডকুমেন্টস আছে, এখানে পুরোটা দেওয়া আছে ডিটেলসে। PDFটা আমি তোমাকে টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এখানে দেখো একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে, সেটা একবার দেখে নাও। অনলাইন ডেট রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, 4/8/2023 থেকে শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট হচ্ছে 24/8/2023, ঠিক আছে। ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট এটা হচ্ছে 25/8/2023। তো এই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নোট একটা। 4 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, ক্লোজিং ডেট হচ্ছে 24 তারিখ, তো অনেকটা সময় আছে, কিন্তু তাও সার্ভারে যদি প্রবলেম হয় তো তার জন্য অত দেরি করবে না, তাড়াতাড়ি নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে অ্যাপ্লাইটা শুরু করে দেবে, ঠিক আছে। তো এবার হচ্ছে এক্সামিনেশন সিটি কোথায় কোথায় পড়বে, দেখো এক্সামিনেশন যে সিটি সেটা হচ্ছে তোমার বিশাখাপত্তনম আছে, তারপরে হচ্ছে গানটুর আছে, গুয়াহাটি আছে, পাটনা আছে, চণ্ডীগড়, নিউ দিল্লি, আহমেদাবাদ আছে, ব্যাঙ্গালোর আছে, তারপরে হচ্ছে হুবলি আছে, ত্রিবান্তপুরম আছে, আর ভোপাল আছে, মুম্বাই, নাগপুর, ভুবনেশ্বর, জয়পুর, চেন্নাই, তারপরে কলকাতাও অপশান আছে, ঠিক আছে। দেরাদুন, লখনৌ, হায়দ্রাবাদ, মাদুরাই। তো অনেকগুলো এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে। এই যে এখানে কি বলে দিয়েছে এটা একবার দেখে নাও ভালো করে। দ্য রিটেন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্টেড থ্রু দ্য অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ CBT টেস্ট হবে, ঠিক আছে। এটা একবার দেখে নাও, CBT টেস্ট হবে, যেটার জন্য তোমাকে কিন্তু তোমার শ্রীহরিকোটাতে যাওয়ার দরকার নেই। তোমার আমাদের স্টেটে যারা আছে ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু আমাদের স্টেটে হোম সেন্টার পেয়ে যাচ্ছে কলকাতা, ওকে। সেকেন্ড চয়েস আর থার্ড চয়েস দেবে পাটনা অথবা রাঁচি, যেগুলো অপশন দেওয়া আছে, যেগুলো কাছাকাছি সেগুলোকে দেবে। দিল্লি টিল্লি ওগুলো বহু দূর পড়ে যাবে, আমাদের কাছাকাছি রাঁচি, পাটনা এগুলোই তোমার হবে। তো সেকেন্ড চয়েস থার্ড চয়েস দিয়ে রাখবে, এগুলো দেওয়া থাকে। যদি বাই চান্স কলকাতায় সিট বা ভ্যাকেন্সি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তোমার পাটনাতে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হতে পারে। তো আশা করছি হবে না, কলকাতাতেই পেয়ে যাবে, কিন্তু সেকেন্ড চয়েস থার্ড চয়েস ওইটা অপশনাল তোমাকে রাখতেই হবে। এরপর সিলেকশন প্রসেস দেওয়া আছে। সিলেকশন প্রসেস কী হবে না, হচ্ছে রিটেন এক্সামের পর তারপরে হচ্ছে তোমাকে শর্টলিস্ট করবে। রিটেন এক্সামের পর হচ্ছে তোমার এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, পারফরমেন্স এসবগুলো দেখবে। তারপরে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা দেখবে। তো এইসব জিনিসগুলো অনেক কিছু আছে এটার মধ্যে, এটা একবার দেখে নিও। আর হচ্ছে তোমার রিটেন টেস্টে কী কী থাকবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ, গ্রামার থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কোয়ালিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ থাকবে, আর জেনারেল ইন্টেলিজেন্স এসবগুলো থাকবে। তো এটা হচ্ছে টোটাল 120 নাম্বারের কোশ্চেন। প্রত্যেকটাতে দেখো 50-50 করে ডিভিশন করে দিয়েছে। 100-200 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। 120 মিনিট তোমার টাইম থাকবে, ঠিক আছে। তো এটা একবার দেখে নিও। তো তারপরে হচ্ছে বাকি হচ্ছে আরও অনেক কিছু দেওয়া আছে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করবে সেটা একবার দেখে নাও, ঠিক আছে। তো দেখো recruitment@shar.gov.in এখানে মেল করতে পারো, অথবা এখান থেকে তোমরা অ্যাপ্লাইটাও করতে পারো, ঠিক আছে। আর এখানে হচ্ছে অনলাইন, শুধুমাত্র ইন্ডিয়ানরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল নিড টু অ্যাপ্লাই, ঠিক আছে। এটা শুধু মানে আমাদের ভারতে যে কোনো থেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে গোটা পিডিএফটা আরও অনেক কিছু আছে, বলতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে। যে গোটা ইম্পর্টেন্ট মেন টপিক সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমার 24 তারিখ পর্যন্ত হবে। আর ফিজের জন্য ফি পেমেন্ট করতে পারো 25 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এই ছিল আজকে গোটা ভিডিওটা যদি ভালো লাগে আর একটু হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করে দিও। আর হচ্ছে যে বেল নোটিফিকেশনটা কিন্তু বারবার করে
করে বলছি মানে অলটা সিলেক্ট করে রেখো, নাহলে কিন্তু নোটিফিকেশনগুলো পৌঁছাবে না, ঠিক আছে, দেরি হয়ে যাবে ভিডিওগুলো পেতে, তারপরে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়।